আসলেই আমাদের সৃষ্টিকর্তার নিয়মের উপরেই কারোরই কোনো হাত নেই। কারণ তিনি যখন যেটা ভালো মনে করবেন, যার জন্য যেটা ভালো মনে করবেন তখনই সেটা আমাদের দিবেন। হোক সেটা রোগ, হোক সেটা সুখ দুঃখ সব কিছু। আসলে আমি ঢাকায় আসার পরপরই ঢাকায় আসার আগে থেকেই ভীষণই অসুস্থ ছিলাম। আর ঢাকায় আসার পরপর ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছিল। টেস্টের রিপোর্টে আমার যা ধরা পড়েছে সেইটা আমি এই ভিডিওতে শেয়ার করব। আর সেই অনুযায়ী আমার কি কি খাবারের মেনু সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিও শুরু থেকেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চোখগুলো ভীষণ পরিমাণে হলুদ হয়ে গিয়েছে। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সামনাসামনি আমাকে যারাই দেখছে তারাই বলছে যে পুরো আমি মনে হচ্ছে কাঁচা হলুদ মুখে মেখেছি, বা চোখে কোনো একটা একটা হলুদ আবরণ হয়ে গিয়েছে। আসলে আমি যেই রোগটার কথা বলছি সেটা হচ্ছে অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন, যে জন্ডিস হলে আসলে এরকমটাই হয়ে যায়। কোনো কিছু খেতে পারছি না, আর পেটটাও কেমন ব্যথা ব্যথা করছে। আমি যখন আল্ট্রাসাউন্ড করেছিলাম তখন কিন্তু আমাকে ধরা পড়ে নাই। পরে ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল, সেখানে অনেকগুলোই টেস্ট ছিল ব্লাড টেস্টের মধ্যে, সেগুলোতেই ধরা পড়ছে যে আমার জন্ডিস হয়েছে। হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ না, বাট আমার জন্ডিস আর হচ্ছে লিভারে হালকা ইনফেকশন আছে। তার কারণেই হচ্ছে আমি কোনো কিছু খেতে পারছি না। আমার বমিটিং ভাব হচ্ছে বারবার, আর প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে, আর চোখ মুখ পুরোই হলুদ হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। ওরা যেহেতু ভীষণই ছোট, ওদের তো আর বোঝার মতো কোনো ক্ষমতা নেই যে মা অসুস্থ। ওরা ওদের নিয়মেই খেলা করছে, মজা করছে। একটু পর পর অবশ্য আমাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ডক্টরের কাছে এসেছো কেন, তুমি কি অসুস্থ? আমি তাদের মনটা ভেঙে যাচ্ছে, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপরও বলছি, হ্যাঁ মা আমি তো অসুস্থ, তোমরা একটু চুপ করো। কিন্তু বাচ্চাদের মন তো বোঝেনি, ওরা ওদের নিয়মেই চলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল ভোরবেলা আমার 5:30টার সময় ঘুম ভেঙে গিয়েছে। তখন আমি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সকাল ভোরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছিলাম। আর এখানে ব্যালকনিতে ছোট ছোট এই যে ঝাল হয়েছে, এগুলো কি ঝাল আমি জানি না। এগুলো আসলে এই বাসাটা মূলত আমার বাসা না, এটা আমার মামা শ্বশুরের বাসা। তো আমি যেদিন হচ্ছে টেস্ট করেছি, তো তারপর হচ্ছে আমি মামাদের বাসায় চলে আসছিলাম, কারণ ভীষণই আমি অসুস্থ ছিলাম। 2টা বাচ্চা একার পক্ষে সামলানো আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না। শরীরটা এত দুর্বল, এত খারাপ লাগছিল, কি বলবো। এখনও আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা কত দুর্বল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সাবু ভিজিয়েছি, কারণ এখন পুরোই আমাকে নর্মাল খাবার খেতে হবে। নর্মাল সব কিছুই আমাকে গ্রহণ করতে হবে, হোক সেটা খাবার পানি যেটাই বলেন। এই টাইমের খাবারের ভিতরে কিন্তু সবার একটা ভুল ধারণা আছে যে হলুদ একদম খাওয়া যাবে না, মাছ একদম খাওয়া যাবে না। আসলে বিষয়টা সেরকম না। আমি ডক্টরের কাছে শুনেছি যে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস কোনো প্রকার লাল মাংস তুমি খেতে পারবে না, তেল চর্বিযুক্ত খাবার খেতে পারবে না। আর এই টাইমে এমন খাবার খেতে হবে যেটা তোমার লিভার বা তোমার পিত্ত আর কি হজম করতে পারে, লিভারের যাতে হজম ক্ষমতাটা ভালো থাকে বা হজম সহজেই করতে পারে, এই টাইপের খাবারই তোমার সবসময় খেতে হবে। তো এখানে কিন্তু আমি গত 2 দিন আগেও জানতাম না যে আমার জন্ডিস হয়েছে বা শরীরে জন্ডিস রোগ ধরা পড়েছে। টেস্টের পরেই জানতে পারলাম, আর আগে থেকেও সন্দেহ হচ্ছিল, কারণ আমার চোখ মুখ একটু হলুদ হয়ে গিয়েছিল। তো সবার এই সন্দেহের কারণেই আর কি ডক্টরের কাছে যে টেস্ট করা, আর সত্যি জন্ডিসটা ধরা পড়লো। তো
এখন ডক্টর বলেই দিয়েছে, ডক্টর আমাকে আগে থেকে কোনো মেডিসিন দেয়নি, শুধু বলেছে প্রচুর পরিমাণে বেড রেস্ট করতে হবে, আর হচ্ছে এরকম নর্মাল খাবার খেতে হবে যেটা আমি সহজে হজম করতে পারবো। তার মধ্যে আছে সাবু, কাঁচা পেঁপে তরকারি, তারপরে লাউ, মানে ঠান্ডা যত তরকারি আছে সেগুলো একদম অল্প তেলে অল্প মশলায় সেটা রান্না করতে হবে। আর একদমই হলুদ ব্যবহার করা যাবে না, গ্রাম্য ভাষায় এটা না, হলুদ ব্যবহার করা যাবে কিন্তু পরিমিত একদম সামান্য, সব মশলা অল্প দিয়ে হালকা করে রান্না করতে হবে, রোগীর খাবারের মতো আর কি। আর এখানে কিন্তু আমাকে ডক্টর বলে দিয়েছিল চিনি লবণ অ্যাভয়েড করবেন, চিনি লবণ যতটুকু সম্ভব না খেতে পারলে খাবেন না। তো এখানে আমি সকালে কিন্তু ভোরবেলায় ঘুমটা ভেঙে গিয়েছে, আর যেহেতু আমি অল্প অল্পই খাবার খেতে পারছিলাম, খুব বেশি খেতে পারছিলাম না, সেহেতু আমার রাত্রে হচ্ছে ঘুমটা ভালো হয়নি, শুধু ক্ষুধা লাগতেছিল, মনে হচ্ছিলো কিছু একটা খাই, বাট বাইরের খাবার তো একদমই টোটালি ডাক্তার খেতে নিষেধ করে দিয়েছে। তো 5:30টার সময় ভোরবেলা যখন ঘুমটা ভেঙে যায় তখনই আমি নামাজ কালাম করে তারপরে সকালে একটু ব্যালকনিতে যে একটু হাঁটাহাঁটি করে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সাবুটাই রান্না করেছি, সেটাই খাচ্ছিলাম একদম শুধু পানি দিয়ে, মিনারেল ওয়াটার দিয়ে রান্না করেছি, সেটা দিয়েই হচ্ছে খাচ্ছিলাম। তারপরে ডিম সিদ্ধ খেলাম, এটাই ছিল সকালের নাস্তা। আর দুপুরবেলা যখন 11:30 কি 12টা বাজে তখন আমি একটা আম খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমটা ছিল ব্যানানা ম্যাঙ্গো আর কি, এই আমটার নাম নাকি ব্যানানা ম্যাঙ্গো। তো এটা আমার আব্বু এনেছিল আমার জন্য, এটাই হচ্ছে খাচ্ছিলাম। আর যেহেতু বাসাটা আমার না, আমি মামির বাসায় ছিলাম 2-3 দিনের জন্য, সেহেতু মামির বাসারই হচ্ছে ব্যালকনিতে বা রুমের ভিতর দাঁড়িয়ে এইসব ভিডিওগুলো শ্যুট করা। আর এখানে আমার দেবর আমাকে ডাব এনে দিয়েছিল, তারপরে বলেছিল ভাবি যে ডাবের পানিটা খাও, কারণ এই সময় প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে হবে, আর নর্মাল যত খাবার আছে সেগুলোই খেতে হবে। এখানে দেখছেন যে আমার ছোট মেয়েটা হচ্ছে ও ডাব ভীষণ পছন্দ করে, কিন্তু আমি নিজে থেকেই হচ্ছে আমার মুখের এটো খাবার আমি আমার বাচ্চাদের দিব না, কারণ আমারই কেমন যেন লাগছে যে আমি অসুস্থ, যদি আমি শিওর না যে এটা ছোঁয়া আছে কিনা, তারপর আমার ভয় লাগছিল যে আমি আমার মুখের খাবার বা এটো খাবার আমি আমার বাচ্চাদের দিব না, এর জন্য আর তাকে দেয়নি, আলাদা গ্লাসে ঢেলে দিয়েছি, পাইপও তাকে মুখে দিতে দেয়নি। তারপর এই তো দুপুরবেলা গোসল করে নামাজ কালাম আবার করে এখানে একদমই নর্মাল খাবার হচ্ছে খাচ্ছিলাম, সেটা ছিল মুরগির মাংস, মানে বাচ্চা মুরগি যেটা থাকে একদম ওইটা, মাংস যাতে খুব শক্ত না, ওই মানে বাচ্চা মুরগি, সেটা দিয়ে হচ্ছে একদম আলু দিয়ে পাতলা ঝোল, সেখানে বেশি মশলা ছিল না, পেঁয়াজ রসুন তারপরে একটু আদা আর এ দিয়ে হচ্ছে ভালো করে মুরগিটা কষিয়ে রান্না করে পরে লাস্টে একটু গোলমরিচ অ্যাড করেছে, এখানে কোনোই ঝাল ইউজ করে নাই। তো এটাই খাচ্ছিলাম, আর সাথে ছিল পেঁপে ভর্তা, তো সেটা আমি দেখাইনি, যাই হোক। তো এটা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার টাইমে যখন বাবুকে পড়াতে বসছিলাম, আমার এর মধ্যে আবার দেখেন আমার বেবির এক্সামও চলছে, তো এই সন্ধ্যা টাইমে আবার হচ্ছে আমি পেঁপে কেটে দিয়েছিল, আর ওরা ভীষণই আমাকে যত্ন করেছিল, আমার 2টা দেবর, মামা শ্বশুরের 2টা ছেলে, ওরা ভীষণ পরিমাণে আমাকে যত্ন করেছে, মামারাও ভীষণ যত্ন করেছে, ওরা আসলে ভীষণ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভীষণ ভালোবাসি। আর তারাও কিন্তু এই ভালোবাসাটা অর্জন করেছে, কারণ আমার ছোট বেবি আর আমার বড় বেবি হওয়ার সময় যে তারা কি পরিমাণে কষ্ট করেছে, আমি যেহেতু খুলনায় ছিলাম তখন, তো তারাও ঢাকায় থাকার আগে খুলনাতেই ছিল, তো সেখানে হচ্ছে আমার ছোট বেবি বড় বেবি হয়েছে, তারা ভীষণ পরিমাণে কষ্ট করেছে, আমার পরিবারের লোকের থেকেও তারা বেশি কষ্ট করেছে। বেবি হওয়ার টাইমে হসপিটালে দৌড়াদৌড়ি বলেন, ডক্টরের কাছে যাওয়া বলেন, সব কিছুই তারা করেছে। বেবি হওয়ার পর অবশ্য আমার আম্মু, নানি, খালামণি এরা বেশি কষ্ট করেছে, তো যার যার জায়গা থেকে শেষে কষ্ট করেছে, কারোরই অবদান কম বেশি নয়। তো যাই হোক, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না। তো ভিডিওর এই লাস্ট পর্যায়ে এসে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কারো যদি কোথাও একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার জন্য প্লিজ সবাই অবশ্যই একটু দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।